বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। গাজায় আবারও রক্তপাত। যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতায় প্রাণ হারালো অন্তত 100 জন ফিলিস্তিনি। হামাস বলছে ইসরায়েল চুক্তি ভেঙেছে, আর ইসরায়েল দাবি করছে এটি পাল্টা প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী গতকাল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে। এতে 24 শিশুসহ অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। হামলার আগে দক্ষিণ রাফা এলাকায় গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হন। এরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা জুড়ে শক্তিশালী হামলার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি গাজায় সবচেয়ে বড় সহিংসতা বলে মনে করা হচ্ছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙেছে। তারা নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। হামাস বলছে এই হামলা জিম্মিদের মরদেহ উদ্ধারের তল্লাশি কার্যক্রম ব্যাহত করবে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, উভয় পক্ষের লঙ্ঘনের অভিযোগ থাকলেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে। তবে তিনি স্বীকার করেন ছোটখাটো সংঘর্ষের সম্ভাবনা থেকেই যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, রাফায় সেনাদের ওপর হামলার দায় হামাসকেই নিতে হবে এবং এর চড়া মাশুল দিতে হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 131 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ সহায়তাও সীমিত করে রাখা হয়েছে। হামাস অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলেছে এটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তত্ত্বাবধানে স্বাক্ষরিত যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন। শাশ্বতী সরকার, নাগরিক। গভীর অবিশ্বাসে সমাধান ছাড়াই শেষ হয়েছে পাক আফগান শান্তি আলোচনা। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে 4 দিনের শান্তি আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেনি প্রতিবেশী দেশ দুটো, বরং তেহরিকে তালেবান ইস্যুতে দোষারোপ আর পাল্টা অভিযোগে উত্তেজনা আরও বেড়েছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির আশা আবারও মিলিয়ে গেল। ইস্তাম্বুলে 4 দিন ধরে চলা শান্তি আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনায় পাকিস্তান অভিযোগ তোলে আফগানিস্তান টিটিপি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। আবার কাবুলের দাবি ইসলামাবাদই আলোচনায় অস্পষ্ট অবস্থান নিয়েছে। এমনকি প্রতিনিধি দলও ছিল অদক্ষ ও অসামঞ্জস্যপূর্ণ। আলোচনায় আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপমন্ত্রী হাজি নাজিম। অন্যদিকে পাকিস্তান তাদের প্রতিনিধি দলের নাম গোপন রেখেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন আফগানিস্তান মূল আলোচ্য বিষয় থেকে সরে গিয়ে দোষারোপ করেছে, যার ফলে আলোচনায় কোনো ফল আসেনি। দুই দেশের সম্পর্ক এমনিতেই উত্তপ্ত ছিল। গত 9 অক্টোবর কাবুলে এক বিস্ফোরণে আফগান কর্তৃপক্ষ পাকিস্তানকে দায়ী করে। এরপরই সীমান্তে শুরু হয় ভয়াবহ সংঘাত, যেখানে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। দোহায় এর আগে যুদ্ধবিরতির চুক্তি হলেও ইস্তাম্বুলের আলোচনায় তা স্থায়ী রূপ পায়নি। বিশ্লেষকরা বলছেন এই ব্যর্থতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করবে, আর এর প্রভাব পড়বে গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতেও। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আলোচনায় চুক্তি না হয় তবে ওপেন ওয়ার বা সরাসরি যুদ্ধ অনিবার্য হতে পারে। সিরাজুম শুভ, নাগরিক। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় আঘাত এনেছে দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা। বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ, বিধ্বস্ত অবকাঠামো আর ভয়াবহ বন্যার শঙ্কায় এখন গোটা দেশ। জ্যামাইকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে মেলিসা এখন কিউবায় আছড়ে পড়ছে। জ্যামাইকায় 1 শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আঘাত এনেছে। হ্যারিকেন মেলিসা ঘন্টায় 295 কিলোমিটার বেগে আছড়ে পড়ে দ্বীপ দেশটিতে। দক্ষিণ পশ্চিমে নিউ হোপ শহর ছিল ঝড়ের কেন্দ্রবিন্দু।
সাফির সিমসন স্কেলে মেলিসা 5 মাত্রায় ঘূর্ণিঝড়, যা ধ্বংসযজ্ঞ সৃষ্টির সর্বোচ্চ পর্যায়। স্থানীয় কর্মকর্তারা বলছেন সেন্ট এলিজাবেথ এলাকা পুরোপুরি পানির নিচে চলে গেছে। প্রায় 5 লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে। ঝড়ের দাপটে জ্যামাইকায় উপড়ে গেছে বহু গাছ, বন্ধ বহু রাস্তা। বাসিন্দারা বলছে এমন ভয়ঙ্কর ঝড় তারা আগে কখনো দেখেনি। জ্যামাইকা, হাইতি এবং ডমিনিকান প্রজাতন্ত্রে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ভূমিতে আছড়ে পড়ার পর মেলিসার বাতাসের গতিবেগ ঘন্টায় 145 মাইলে নেমে এলেও ঝড়টি জ্যামাইকার পাহাড়ি এলাকার উপর দিয়ে বয়ে গিয়ে মানুষের জন্য ভূমিধস ও বন্যার ঝুঁকি সৃষ্টি করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন 28,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল, তবে অনেকেই ঘর ছেড়ে যেতে রাজি হননি। এখনও প্রায় 15,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। মেলিসা এখন কিছুটা দুর্বল হয়ে 4 মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে কিউবায় আছড়ে পড়ছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর সান্তিয়াগো দে কিউবা শহরে আঘাত হেনেছে এটি। জামাইকায় ঘূর্ণিঝড় হওয়া নতুন কিছু না হলেও দেশটিতে এর আগে কখনো 4 বা 5 ক্যাটাগরির শক্তিশালী ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানেনি। বিশেষজ্ঞদের আশঙ্কা এই দুর্যোগের প্রভাব ক্যারিবীয় অঞ্চল জুড়ে দীর্ঘস্থায়ী হতে পারে। নাবিলা মারজুক, নাগরিক। শীত মানে দিল্লিতে ধোঁয়াশা। হেমন্তের শুরু থেকে ভারতের রাজধানীর বাতাস ভয়ঙ্কর দূষণের কবলে পড়ে। বায়ু দূষণ মোকাবেলায় ভারতের দিল্লিতে গতকাল ক্লাউড সেটিং বা কৃত্রিম বৃষ্টি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে দেশটি। তবে কয়েক কোটি টাকা খরচ করেও বহু প্রতীক্ষিত সেই বৃষ্টির দেখা পায়নি নগরবাসী। দীপাবলির আতশবাজির ধোঁয়ার সঙ্গে যানবাহনের ধোঁয়া, নির্মাণের ধুলা আর কৃষিক্ষেতের পোড়া খড়ের ধোঁয়া মিলে ভারতের রাজধানীর বাতাস হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। দিল্লির আকাশ আবারও ধোঁয়াশায় ঢেকে গেছে। শ্বাস নিতে কষ্ট, চোখ জ্বালা করছে লাখো মানুষের। এবার সেই বিষাক্ত বাতাস দূর করতে নয়া উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। আকাশে বৃষ্টি নামানোর চেষ্টা চলছে কৃত্রিমভাবে ক্লাউড সিডিং প্রযুক্তিতে। এই বিপর্যয় থেকে মুক্তির উপায় খুঁজছে দিল্লি সরকার, আর তাই আকাশে উঠছে ছোট বিমান, যা থেকে ছিটানো হচ্ছে রূপার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড যৌগ। লক্ষ্য মেঘকে বৃষ্টি নামাতে বাধ্য করা, যাতে সেই বৃষ্টিতে ধুলো ধোঁয়া ধুয়ে যায় শহর থেকে। দিল্লির পরিবেশ মন্ত্রী মনোজিন্দর সিং সিরসা বলেন, পরীক্ষাটি সফল হলে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে 9 থেকে 10 বার ক্লাউড সিডিং করা হবে। আবহাওয়া অনুকূল থাকলে আমরা আকাশে এই অভিযান চালাবো। हमारा मानना है कि अगर ये ट्रायल्स हमारी सक्सेसफुल रही तो आने वाले दिनों में फेब तक के लिए लॉन्ग टर्म एक प्लान किया जाएगा। ऐसी ही सॉर्टीज अगले कई दिन तक चलती रहेंगी और तकरीबन 9 से 10 इस तरह की ट्रायल्स लगातार दिल्ली में हर रोज एक दिन छोड़कर जैसा भी मौसम अलाउ करेगा होती रहेंगी। বিমানবন্দর থেকে কানপুরের আইআইটির বিজ্ঞানীরা এই অভিযান তদারকি করছেন। ইতোমধ্যে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সফল বলেই দাবি তাদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্লাউড সিডিং কোনো স্থায়ী সমাধান নয়, এটি কেবল সাময়িক স্বস্তি দিতে পারে। দীর্ঘমেয়াদে প্রয়োজন দূষণ রোধে কাঠামোগত পদক্ষেপ। ইতোমধ্যে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এভাবে ছিটানো লবণজাত পদার্থ জমে গেলে মাটির উর্বরতায়ও প্রভাব ফেলতে পারে। তবুও দিল্লির মানুষ এখন তাকিয়ে আছেন আকাশের দিকে। যদি সত্যি নামে সে কৃত্রিম বৃষ্টি, যা এক ফোঁটা হলেও কমিয়ে আনবে এই শ্বাসরুদ্ধকর ধোঁয়াশা। ইশরাত জাহান, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।